একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিতে উত্তরণের সুদ নির্ণয় নিয়ে। এই উত্তরণের সুদ নির্ণয়টি আলোচনা হওয়ার পরেই আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো তোমরা উত্তরণের সুদ নির্ণয়টি একটু ভালো করে শুনবে এবং তোমরা লিখবে খাতায়। পরবর্তীতে অঙ্ক করতে তোমাদের এটি কাজে লাগবে। একতরফা দাখিলা পদ্ধতিতে উত্তরণের সুদের নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলো বিকল্প রয়েছে, অর্থাৎ ওই অনেকগুলো বিকল্পের মধ্যে আমরা কিভাবে উত্তরণের সুদ নির্ণয় করব তা নির্ভর করবে যে আমাদের উদ্দীপকে কি বলা আছে তার উপর ভিত্তি করে। তো এখানে অনেকভাবেই উত্তরণের কথা বলা থাকতে পারে। একটি বলেছি যে উত্তোলন দুই রকমের হয়, নগদ এবং পণ্য। সাধারণত পণ্য উত্তোলনের কখনো সুদ হয় না যদি উদ্দীপকে উল্লেখ না থাকে, আর উত্তরণের সুদ একমাত্র অঙ্কে অর্থাৎ উদ্দীপকে সুদ ধরতে বললেই আমরা উত্তোলনের সুদ ধরব এবং সেটা অবশ্যই ধরব নগদ উত্তোলনের উপরে। পণ্য উত্তোলনের উপরে আমরা সাধারণত সুদ ধরব না। তো সেই সুদটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা তোমাদের সাথে এখন আলোচনা করব। যদি উদ্দীপকে এরকম বলা থাকে নোট 1, তোমরা খাতায় নোটগুলো লিখে নেবে। যদি বলা থাকে উত্তোলন প্রতি মাসে অবলিক এক মাস অন্তর অন্তর, অর্থাৎ এক মাস পর পর। প্রতি মাস মানে এক মাস পর পর, অর্থাৎ জানুয়ারি মাসে একবার উঠালো, আবার ফেব্রুয়ারি মাসে উঠালো, মানে এক মাস পর পর। একই শব্দ, প্রতি মাসে মানে এক মাস পরে পরে। প্রতি সপ্তাহে, প্রতি মাসে, এক মাস অন্তর অন্তর, প্রতি সপ্তাহে, প্রতি মাসের মাঝামাঝি। এই কথাগুলো যদি থাকে, দেখো এখানে বলেছে প্রতি মাসে, অর্থাৎ প্রত্যেক মাসে। তা আমরা সাধারণত অঙ্কটা করে থাকি এক বছরের, আমাদের হিসাব কাল হচ্ছে এক বছর। এটা 6 মাসে হতে পারে, আমাদের উদ্দীপক বলে দেবে যে আমরা হিসাবটা কত দিনের করি। সাধারণত আমরা হিসাব করি এক বছরের। যদি এক বছরের হিসাব করি আর আমাদের উত্তোলন যদি হয় প্রতি মাসে, তাহলে নিশ্চয়ই আমরা এক বছরে 12 মাস, 12 মাসে আমরা 12 বার উত্তোলন করব। তো ধরে নাও যে প্রতি মাসে উত্তোলনের পরিমাণ 2000 টাকা। প্রতি মাসে উত্তোলনের পরিমাণ 2000 টাকা। তো আমাদেরকে যদি এরকম বলে যে প্রতি মাসে উত্তোলন করব 2000 টাকা, তাহলে নিশ্চয়ই আমরা 12 মাসে 12 বার উত্তোলন করব। এটাকে আমরা 12 দিয়ে গুণ দেব, তাহলে আমাদের উত্তোলনের পরিমাণ হয়ে যাবে 24,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট উত্তোলন। প্রতি মাসে বলে, এক মাস অন্তর অন্তর বলে, বা প্রতি মাসের মাঝামাঝি বলে, এই তিনটি শব্দের বেলায় আমাদের এই কাজটি হবে যে প্রতি মাসে একবার 2000 টাকা, তাহলে 12 মাসে আমরা উত্তোলন করবো 24,000 টাকা। এখন উদ্দীপকে বলে দিল উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। উত্তোলনের সুদ ধরতে হবে কয় পার্সেন্ট? 10%। তাহলে আমাদের উত্তোলনের পরিমাণ দাঁড়ালো কত? 24,000 টাকা। এক্ষেত্রে আমরা এই কথাগুলো বলা থাকলে যে প্রতি মাসে, এক মাস অন্তর অন্তর, প্রতি মাসের মাঝামাঝি,
আবার যদি বলি প্রতি সপ্তাহে, তাহলে নিশ্চয়ই তোমাদের জানতে হবে যে কত সপ্তাহে এক বছর হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো যে 52 সপ্তাহে এক বছর। তো সেক্ষেত্রে যদি প্রতি সপ্তাহে 2000 টাকা বলে, তাহলে বিষয়টা ভিন্ন হয়ে যাবে। যে প্রতি সপ্তাহে বললে, তো যদি প্রতি সপ্তাহে 2000 টাকা উত্তোলন করে আর আমাদের বছর হচ্ছে 52 সপ্তাহ, তাহলে 52 দিয়ে গুণ দিব আমরা। তাহলে দেখো 52 দিয়ে গুণ দিলে আমাদের কি দাঁড়াচ্ছে, তখন আমাদের উত্তোলন হয়ে যাবে 1,04,000 টাকা। এটা হচ্ছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করা। আমরা যদি প্রতি মাসে উত্তোলন করি, তাহলে মাসে উত্তোলন করবো একবার করে, তাহলে 12 মাসে 2000 করে 24,000। আর প্রতি সপ্তাহে উত্তোলন করলে, প্রতি সপ্তাহে যদি 2000 টাকা হয়, তো যদি 52 সপ্তাহে এক বছর, তাহলে 52 দিয়ে গুণ দিব, উত্তোলনের পরিমাণ হয়ে যাবে 1,04,000 টাকা। এটা হচ্ছে আমার উত্তোলনের পরিমাণ নির্ণয় করা। কিন্তু আমাদের সুদ নির্ণয় আমরা কিভাবে করবো? সুদের কথা বলেছি কয় পার্সেন্ট? 10%। তো এই ক্ষেত্রে আমরা সুদ নির্ণয়ের জন্য যে কাজটা করব, এই প্রতিটি বিকল্পের জন্য সুদ হবে আমাদের, যদি এইটা হয় 24,000 টাকা হয়, তাহলে সুদটা হবে এরকম, সুদ 24,000 গুণ 10%। যে কোনো পার্সেন্ট মানে শতকরা, এই 10% কথার অর্থ হচ্ছে 100 টাকায় এক বছরের সুদ 10 টাকা। যে কোনো পার্সেন্ট বের হবে বার্ষিক, বছরে। অর্থাৎ এই 10% দ্বারা বোঝাবে যে 100 টাকায় এক বছরের সুদ 10 টাকা। তো আমি যদি 24,000 টাকার 10% বের করি, তাহলে যে টাকাটা বের হবে, সেই টাকাটা বের হবে এক বছরের সুদ। তো আমাদের যেহেতু প্রতি মাসে, একটা জানুয়ারিতে উত্তোলন করেছি, ফেব্রুয়ারিতে করেছি, মার্চে করেছি, সবগুলো টাকা তো এক বছরের সুদ আমরা দেব না। তখন আমরা এই টাকাটার উপর এই কথাগুলো বললে পরে আমরা সুদ ধরবো 6 মাসের, এভারেজ পদ্ধতিতে 6 মাসের। সেটা কিভাবে 6 মাস হলো আমি তোমাদের দেখাবো। তখন আমরা 10% যে সুদটা বের হলো, সেটা বের হচ্ছে এক বছরের সুদ। আমরা বের করবো 6 মাসের সুদ। তখন এটাকে আমরা এক বছর মানে 12 মাস, এটাকে 12 দিয়ে ভাগ দিব, 6 দিয়ে গুণ দিব। যে টাকাটা বের হলো, এটাকে 10% করি, আমাদের 2400 টাকা হয়ে যাবে। এভাবে পার্সেন্ট করা খুব সহজ। যে 24,000 টাকার তুমি যদি 10% করো, 10% এরকম 10% হলে এখানে 10-এর একটা শূন্য আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে টাকাটা থাকলো সেটি হচ্ছে আমাদের সুদ। তো অর্থাৎ এটা তো কোনো পদ্ধতি নয়, আমরা সব টাকাটা সংক্ষেপে বোঝার জন্য আমি এটা তোমাদের বলেছি। এটা হচ্ছে আমাদের 100 টাকায় এক বছরে 10 টাকা, 1 টাকায় কত, 24,000 টাকায় কত, মানে যেটা আমরা আগে অধিক নেমে করেছি, শতকরায় করেছি। 100 টাকায় এক বছরের সুদ হয় 10 টাকা, সুতরাং 1 টাকায় হয় 100 ভাগের 10 টাকা। আবার 24,000 টাকায় হয় 24,000 গুণ 10 ভাগ 100। তাহলে আমাদের কাটাকাটি করলে এই টাকাটা থাকবে 2400 টাকা। এটা এক বছরের সুদ। এই 10% করার পরে এই এক বছরের সুদকে, যদি এক বছর বের হচ্ছে আমাদের 6 মাস, তাহলে 12 মাস এক বছর, 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে সুদ পাবো আমরা 1200 টাকা। এই হচ্ছে আমার উত্তোলনের সুদ। এই তিনটি অপশনের বেলায় আমাদের সুদ দেবো 6 মাসের। আর যদি প্রতি সপ্তাহে বলে, তখন আমাদের উত্তোলনের পরিমাণ 1,04,000 টাকা। 1,04,000, এটার আমরা যদি 10% করি, তাহলে আমাদের টাকা আসছে 1 শূন্য বাদ দিলে 10,400 টাকা। 10,400 টাকা, এটা হচ্ছে আমাদের এক বছরের সুদ। তা আমার এই প্রতিটি অপশনের বেলায় সুদ দেবো আমরা 6 মাসে। এটাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে আমাদের হবে 5,200 টাকা। এই হচ্ছে উত্তোলনের সুদ। তার মানে ব্যাপার এটা হলো যে এই 4টি বিকল্পের জন্য যদি এইভাবে বলা থাকে, তাহলে আমরা কি করব, যে প্রতি মাসে, এক মাস অন্তর অন্তর, প্রতি সপ্তাহে, প্রতি মাসের মাঝামাঝি বলা থাকলে মোট উত্তোলনের
6 মাসের সুদ ধরতে হবে। এটা এরকম কেন হবে, 6 মাসের কেন হবে? এটা বলা হয় গড় পদ্ধতি। সেটা কিরকম গড় পদ্ধতি তোমরা দেখো। আমি যদি বলি যে প্রতি মাসে বা প্রতি মাসের মাঝামাঝি, প্রতি মাস আমরা বললে পরে আমাদের এটা সেটা এরকম হবে যে ধরো আমি যদি প্রতি মাসের মাঝামাঝি বলি, আর প্রতি মাস বললে এটাকে অ্যাভারেজ মাঝামাঝি ধরা হয়, কারণ মাসের শুরু হতে পারে, শেষ হতে পারে, মাঝে হতে পারে। যদি কিছু উল্লেখ না থাকলে আমরা সেটাকে ধরে নেই প্রতি মাসের মাঝামাঝি। তো প্রতি মাসের মাঝামাঝি যদি ধরি, তাহলে জানুয়ারি মাসে যদি মাঝামাঝি উত্তোলন করে থাকি, তাহলে সেই উত্তোলনটা জানুয়ারিতে উত্তোলন করলাম, আমাদের হিসাবকাল শেষ হচ্ছে ডিসেম্বর মাসে। তাহলে দেখো সেই উত্তোলনের শোধ হচ্ছে কয় মাসে? যেহেতু জানুয়ারির মাঝামাঝি উত্তোলন করেছি 15 দিন বাদ দেওয়ার পরে, তাহলে সেই উত্তোলনের শোধ হচ্ছে আমাদের 11.5 মাসের। আবার যদি আমি ফেব্রুয়ারি মাসের শেষ মাঝামাঝি উত্তোলন করি, তাহলে আরো 1 মাস কমে গেল, সেটা শোধ হবে আমাদের 10.5 মাসের। এভাবে আমরা উত্তোলন করবো কয়বার? 12 বার। এভাবে 9.5, 8.5, 7.5, 6.5, 5.5, 4.5। আমি এদিকে যাচ্ছি 3.5, 2.5, 1.5। একদম ডিসেম্বর মাসে মাঝামাঝি উত্তোলন করে সেটা শোধ হবে মাত্র 15 দিনের, না অর্ধেক মাস, হাফ মাস। তাহলে উত্তোলন করলাম কয়বার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12 বার উত্তোলন করেছি, তাহলে 12 মাসে আমাকে সুদ ধরতে হবে, 12 বার সুদ ধরতে হবে। সেই 12 বারের সুদ যদি আমি যোগ করে নেই, তোমাদের নিশ্চয়ই সেই ক্লাস 3, 4 এর কথা মনে আছে। তোমরা গড় বয়স বের করেছো, বাবার বয়স 60, ছেলের বয়স 30, মায়ের বয়স 50, 3 জনের গড় বয়স কত? আমরা কি করেছি? 3 জনের বয়স যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে গেছি। অথবা 3 বন্ধু, একজনের বয়স 30, একজনের 35, একজনের 36, 3 জনের গড় বয়স কত? আমরা কি করেছি? 3 জনের বয়সকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমরা গড় বয়স পেতাম। ঠিক এখানেও সেম ভাবে জানুয়ারি মাসের উত্তোলনের শোধ 11.5 মাস, ফেব্রুয়ারির 10.5 মাস, মার্চের 9.5 মাস, এপ্রিলের 8.5 মাস, মে মাসের 7.5 মাস। এভাবে করতে করতে ডিসেম্বর মাসে 5.5 মাস। আমরা যদি সবগুলো যোগ করে দেখো কি দাঁড়াচ্ছে। তোমরা সবগুলো যোগ করতে থাকো। 21, 30, 38, 45, 51, 56, 60, 63, 65, 66। আর 12 হাফে আরো 6, তাহলে হয়ে যাচ্ছে 72। আমাদের মোট হচ্ছে 72 মাস। যেহেতু এটার হাফ, এটার এইভাবে এক এক মাসের শোধ হচ্ছে। আমরা যদি 12 বার উত্তোলন করেছি, এটাকে 12 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল আসতেছে 6। তাহলে 6 বের হলো কিভাবে? এই সবগুলোর গড় করে। এই 6 মাস পেলাম আমরা গড় করে 6 মাসের সুদ। আমরা 12 মাসের সুদ 12 বার না ধরে আমরা সবগুলো যদি গড়ে 6 মাসের সুদ ধরি, তাহলে একই টাকা বের হবে। এই জন্য এটাকে গড় করে বের করা হয়েছে। যে প্রতি মাসে বললে, 1 মাস অন্তর অন্তর বললে, প্রতি সপ্তাহে বললে, প্রতি মাসের মাঝামাঝি বলা থাকলে মোট উত্তোলনের 6 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ মোট উত্তোলনের আমরা যে সুদের পার্সেন্ট করবো, সেই পার্সেন্ট করে তারপরে 6 মাসের সুদ ধরতে হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এটি আরেকটি সহজ উপায় হচ্ছে গড় বের করা। জানুয়ারি মাসের সুদ হচ্ছে 11.5 মাসের, ডিসেম্বর মাসের সুদ হচ্ছে হাফ মাসের। তাহলে 2 মাসের যোগফল হয়ে যায় 12। এটা মাস হচ্ছে কয়টা? 2 বার। তাহলে 2 মাসের যদি যোগফল 12 হয়, 2 দিয়ে ভাগ করলে গড় হয় কত? 6। এভাবে আমরা এভারেজটা বোঝানোর জন্য বলতে পারি যে আমাদের সুদ হবে কয় মাসে? 6 মাসে। ঠিক এই সেম পদ্ধতিতে
উত্তোলনের যদি বিকল্পগুলো হচ্ছে, আমি আবার বলছি, প্রতি মাসে বললে, এক মাস অন্তর অন্তর বললে উত্তোলনকে আগে আমরা 12 দিয়ে গুণ করে মোট উত্তোলন বের করব। সেই মোট উত্তোলনের সুদের পার্সেন্ট দ্বারা সুদ বের করে সেই সুদকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে আমরা সুদ পেয়ে যাব। এটার বিকল্প উপায় হচ্ছে যে আমরা যদি প্রতি মাসের সুদ, যেহেতু প্রতি মাসে উত্তোলন আমাদের 2000 টাকা, প্রতি মাসে উত্তোলন কত টাকা? 2000 টাকা। এটাকে আমরা যদি 10% করি, 10% করে এটাকে 6 দিয়ে গুণ দিলেও আমাদের সুদের পরিমাণ বের হয়ে যাবে। সেক্ষেত্রে 12 দিয়ে ভাগ করতে হবে না। যদি আমি 12 দিয়ে গুণ করিনি, মোট উত্তোলন বের করিনি, তাই 12 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই, আমাদের একই সুদের পরিমাণ চলে আসবে 1200 টাকা। তাহলে এক মাসের উত্তোলনকে যদি আমরা সুদ নির্ণয় করি, তাহলে এক মাসের উত্তোলনের ক্ষেত্রে আমার সরাসরি সুদের পার্সেন্ট করে 6 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রবলেমটা হয়, তুমি যখন আমরা মোট উত্তোলন লিখবে, তখন যদি আমরা উত্তোলন 2000 টাকা লিখে নাও, উত্তোলনের পরিমাণ, তাহলে এবার ভুল হয়ে যাবে। এই জন্য আমি বলে থাকি যে এক মাসের নির্ণয় না করে আমরা একটা মোট উত্তোলন বের করবো। মোট উত্তোলন বের করে সেটার পার্সেন্ট করে তাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে আমরা 6 মাসের সুদ পেয়ে যাব। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। দ্বিতীয় অপশন, যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন বলা থাকে, তাহলে মোট উত্তোলনের 6.5 মাসের সুদ ধরতে হবে। তোমরা লেখাটা লিখে নাও। প্রতি মাসের শুরুতে বলে ধরবো 6.5 মাস। সেম ভাবে 6.5 কোথেকে পেলাম? সেই এভারেজ পদ্ধতি। যেমন প্রতি মাসের শুরু, যেটা জানুয়ারি মাসের 1 তারিখ উত্তোলন করবো, সেই জানুয়ারি মাসের উত্তোলনের সুদ হবে 12 মাসের। ডিসেম্বর মাসের 1 তারিখ উত্তোলন করবো, সেটা সুদ হবে 1 মাসের। তাহলে আমরা 2 মাসে যদি এভারেজ করি, আর আমরা যদি সবগুলো করতে চাই, 12 মাস, 11 মাস, 10 মাস, 9 মাস, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এই সবগুলো 12 মাসে তুমি যোগ করলে সেইটাকে 12 দিয়ে ভাগ করে তুমি 6.5 পেয়ে যাবা। অথবা যদি 2 মাস আমরা ধরি, জানুয়ারি মাসেরটা হয় 12 মাসের সুদ, ডিসেম্বর মাসেরটা হয় 1 মাসের সুদ, যোগ করলে হলো কত? 13। 2 মাসের যোগফল 13, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল 6.5। তাহলে মাস, প্রতি মাসের শুরুতে উত্তোলনের কথা বলা থাকলে সুদ দেবো আমরা আগের মতো সেই 6.5 মাসের। সেটা কিরকম দেখো, সুদ নির্ণয় করবো আমরা এইভাবে। প্রতি মাসে উত্তোলন যদি হয় 2000 টাকা, আমরা 12 মাসে 12 বার উত্তোলন করবো, 12 দিয়ে গুণ করবো, মোট উত্তোলন বের হয়ে যাবে। সেই মোট উত্তোলনের আমরা 10% সুদ বের করবো। সুদের মোট 1 বছরের সুদ বের হয়ে যাবে। সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করবো, 6.5 দিয়ে গুণ দেব, আমরা উত্তোলনের সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে প্রতি মাসের শুরুতে বললে সুদ দেবো আমরা 6.5 মাসে। এটিকে যদি প্রতি মাসের শুরুর জায়গায় প্রতি মাসের শেষে উত্তোলন বলা থাকে, তখন আমরা এটাকে ধরবো 5.5 মাসের। ওই একই পদ্ধতিতে, এভারেজ পদ্ধতিতে তোমরা খাতা লিখে নাও, বিষয়গুলো, বিকল্পগুলো লিখে নাও। সেটা কিভাবে দেখো, প্রতি মাসের শেষে, জানুয়ারির শেষে উত্তোলন করলে সেই টাকাটা সুদ হয় 11 মাসের। ডিসেম্বরের শেষ তারিখে উত্তোলন করলে সেটি সুদ হয় না, যেহেতু ডিসেম্বর শেষ তারিখে উত্তোলন করেছি, সেটা হলো 0 মাস। তাহলে আমরা যদি যোগ করি, আমাদের যোগফল হবে 11। 2 এর যোগফল 11, 2 দিয়ে ভাগ করলে হবে আমাদের 5.5। তুমি এইভাবে করতে পারো, 11, 10, 9, 8, 7, 6 যোগ করার পরে যদি 12 দিয়ে ভাগ করো, তুমি পেয়ে যাবে 5.5। তাহলে প্রতি মাসের শেষে বলা থাকলে আমরা ধরবো 5.5 মাসের সুদ ধরবো।
আমরা 3টা বিকল্প নিয়ে আজকে তোমার সাথে কথা বলেছি। আরো 3টি বিকল্প রয়েছে, যে 2 মাস অন্তর অন্তর বললে কত ধরবো, 3 মাস অন্তর অন্তর বললে কত ধরবো। সেই 2টি বিকল্প আমি তোমাদের সাথে আবার অঙ্ক করার সময় আলোচনা করব। আজকে তোমরা 3টি বিকল্প খাতায় লিখে নাও এবং ভালো করে বিষয়ে আয়ত্ত করার চেষ্টা করো। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের সাথে সরাসরি অঙ্ক করব। 3 মাস অন্তর অন্তর হলে, 2 মাস অন্তর অন্তর হলে 2টি বিকল্প রয়েছে, যে একটি হয় 1 মাসের উত্তরণের 2.5 গুণ, আরেকটা হচ্ছে 1.5 গুণ, অথবা যেটাকে আমরা বলি 5 মাসের শোধ ধরলে হয় 4.5। সেটা আমি ব্যাখ্যা করে তোমাদের বোঝাবো। আজকে ক্লাসে আমরা 3টি অপশন বুঝালাম, এই 3টি তোমরা আগে ভালো করে বুঝো, বাকি 2টা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।